আর কি। এই জায়গাটা হিজামা করা নিষিদ্ধ, হ্যাঁ, এই জায়গাটা হিজামা লাগানো যাবে না। আর হলো 3 নাম্বার হলো শরীর যদি খুব দুর্বল থাকে, খাওয়া যায়, পরে দেখা যায় একটু পরে আস্তে করে কাপটা খুলে পড়ে। এরপর আসেন 4 নাম্বার হলো প্রদাহজনিত জায়গায়। এর নিচে নরম অংশগুলো থাকে না, এগুলো কিন্তু আর তৈরি হয় না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমাদের হিজামা ট্রেনিং কোর্সের ফ্রি হিজামা ট্রেনিং কোর্সের আজকে 2য় পর্ব। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে কাটবেন, কাটা অনুশীলন করে আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখাবো যে আসলে কোন কোন জায়গায় হিজামা করা যায়, কোন কোন জায়গায় হিজামা করা যায় না। এটা আমরা আজকে বলবো, বিস্তারিত আলোচনা করবো এ সম্পর্কে, এবং কোন কোন পরিস্থিতিতে হিজামা করা যায় এবং কোন পরিস্থিতিতে হিজামা করা যায় না। একজন হিজামা থেরাপিস্ট হিসেবে কাজ করার জন্য এটা জানা অত্যন্ত জরুরি। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন গত পর্বে আমরা একটা জিনিস বলতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা হলো যে যারা আপনারা মানে পেন, যারা ব্লেড দিয়ে কাটবেন তারা তো দেখাইছিলাম যে এখানে কতগুলো কাটবেন বলেছিলাম আমি। তো আজকে একটা জিনিস সেদিন বলতে ভুলেছিলাম, মনে ছিল না, সেটা হলো যদি যারা পেন দিয়ে করবেন তারা কয়টা ছিদ্র করবেন, এটা একটা জানার আসলে প্রয়োজন। তো সেক্ষেত্রে আসলে এটা বেলেটের মতোই, এটা বেলেটের মতোই মূলত, বেলেটের যেমন এটা তেমনই। তারপর একটু কমায় দিতে হয়, একটু কমায়। উদাহরণস্বরূপ মনে করেন যে এই যে কাপটা আছে, এই কাপটার মধ্যে 2 নম্বর কাপ সাধারণত আমরা 30টা কাটি, তাই না? তো সেক্ষেত্রে পেন ব্যবহার করলে সেক্ষেত্রে মোটামুটি আপনার 20টার মতো আর কি। এখানে একটা ব্যাপার আছে, দেখেন এই যে মাথাটা কিন্তু বেশ প্রশস্ত। তো সেখানে যে কাজটা করবেন সেটা হলো, এই দেখেন এইভাবে সব পুরোটা কভার করে নেবেন। এতটুকু হলো, এতটুকু, এভাবে এক পাশ থেকে করে যাবেন। এভাবে করে মানে করে যাবেন। চারদিকে হলো, তারপরে এবার মাঝখানে। তারপরে এভাবে। মানে এই চারদিক থেকে এসে, তারপরে এদিক দিয়ে এসে, আবার এদিক দিয়ে। এভাবে আর কি মোটামুটি আপনার হিজামাটা সুন্দরভাবে পেন দিয়ে করতে পারেন। আর যারা 3 পেন ব্যবহার করবেন তারা সেক্ষেত্রে একটু বড়, এটা তো মোটামুটি একটা দিলে 3টা একবারে হয়। 3টা একবারে হয়। তো সেক্ষেত্রে এটা দিয়ে মোটামুটি 4-5টা, এটা যেভাবে আর কি দেখেন এইভাবে দিয়ে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মাঝখানে একটা। মোটামুটি এটা হয়ে যাবে আর কি। মোটামুটি বুঝবেন, মানে বেলেটে যা কাটা হয় পরিমাণে একটু মানে কম দেওয়া হয় আর কি। অনেকে এটা টেনশন করেন যে ডায়াবেটিসের রোগীদের সমস্যা হবে কিনা। যে ডায়াবেটিস রোগীদের সমস্যা হবে না, আসলে ওইতে কোনো ডায়াবেটিসের রোগীদেরও হিজামা করলে কোনো অসুবিধা হয় না, কারণ এটা আসলে অতটা গভীর, অতটা সমস্যার কিছু না। আচ্ছা, এবার আমরা আমাদের মূল আলোচনায় যাই। সেটা হলো যে কোন কোন পরিস্থিতিতে হিজামা করা নিষেধ। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, কম্পিউটার স্ক্রিন থেকে দেখে আসি আর কি। তো এই যে দেখেন এখানে আমাদের আজকে আলোচনা হবে যে এই ধরনের একটা ভিডিও আমার এর আগেও ছিল, কিন্তু সেটা যেহেতু অনেক আগে ছিল ওটা সম্পূর্ণভাবে করা হয়নি। সম্পূর্ণ করা হয়েছিল, কিন্তু যেহেতু ট্রেনিং কোর্স হিসেবে করতেছি, এই জন্য আমরা 2টা জিনিস একসাথে আলোচনা করবো। একটা হলো কোন পরিস্থিতি জমা করা নিষেধ, আর একটা হলো শরীরে যেখানে জমা করা নিষেধ। আচ্ছা, তা আমরা একটা প্রথম এতে যাই যে কোন পরিস্থিতিতে হিজামা লাগানো যাবে না, এই জায়গাটা আলোচনা করি। দেখেন, এক নাম্বার হলো মানে কোন পরিস্থিতিতে হিজামা করবেন না সেটা কিন্তু। তো 1 নম্বর হলো শরীরে যদি জ্বর থাকে তাহলে এই পরিস্থিতিতে আপনি হিজামা করবেন না। শরীরে জ্বর থাকলে হিজামা করা যাবে না। কারণ কি? কারণ জ্বর হলো এটা একটা রোগের লক্ষণ। মানে হয়তো শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে, কিছু একটা হতে যাচ্ছে। তো জ্বর থাকলে হিজামা করাটা আসলে খুব একটা ভালো কাজ ধরা হয় না। তো এইজন্য হয়তো আপনার হিজামা করতে, মানে কারো জ্বর আসছে, বড় কোনো রোগে আক্রান্ত হতে যাচ্ছে, এই মুহূর্তে যদি হিজামা করা হয় সেক্ষেত্রে কিন্তু হিজামার একটা বদনাম হবে আর কি। কারণ সে বড় কোনো হয়তো রোগে আক্রান্ত হতে যাচ্ছে, এখন হিজামা করা হলো, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার মানুষ মনে করবে যে হিজামার কারণে সম্ভবত রোগে আক্রান্ত হলো। এই জন্য জ্বর থাকলে হিজামা করতে সাবধান থাকবেন, একটু পরে হিজামা করেন, জ্বরটা ভালো হোক তারপরে। আচ্ছা, 2 নম্বর হলো হঠাৎ কিছু হলে, তার মানে জরুরি পরিস্থিতিতে হঠাৎ কারো আপনার দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জ্বর, অথবা আপনার প্রচুর মানে হঠাৎ প্রচুর পরিমাণে আপনার কোমর ব্যথা বা মাথা ব্যথা, এরকম কিছু একটা। মানে আগে কখনোই তার মাথা ব্যথা ছিল না, হঠাৎ প্রচুর ব্যথা। এটা কিন্তু আসলে একটা খারাপ দিক ইঙ্গিত করে যে সে কি মানে ব্রেন স্ট্রোক করতে চাচ্ছে কিনা, এরকম কিছু একটা। তো সেক্ষেত্রে আসলে এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক এটা জেনে বুঝে তারপরে হিজামা করা উচিত। এজন্য যদি এমন কারো হয় যে মনে করেন এর আগে মাঝে একটা মাথা ব্যথা হতো, কিন্তু আজকে একটু বেশি পরিমাণে হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু হিজামা করা যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু আগে কখনোই মাথা ব্যথা ছিল না, আজকে হঠাৎ মাথা ব্যথা হয়েছে, তো এই পরিস্থিতি হিজামা করতে যাবেন না, কারণ এটা
হয়তো সে বড় কোনো রোগে আক্রান্ত হতে যাচ্ছে কিনা, এটা বোঝার জন্য আর কি এটা নিষেধ করা হয় যে হঠাৎ কোনো মারাত্মক মানে যেটাকে বলা হয় জরুরি পরিস্থিতি, এই জরুরি পরিস্থিতি হলে হিজামা করতে যাবেন না। আচ্ছা, আর হলো ৩ নাম্বারে হলো শরীর যদি খুব দুর্বল থাকে, শরীর খুব দুর্বল থাকলে সেক্ষেত্রেও হিজামা করা যাবে না। মানে একদম যাবে না তা না, পরিমাণ অনেক অল্প। তো এই সংক্রান্ত ভিডিও যখন আগে করছিলাম তখন বলছিলাম যে এক রোগী আমাদের উনি আমাকে বাসায় ডাকছিলেন আরকি। সাধারণত বাসায় যাই না। তারপরেও বাসায় ডাকছিলেন হিজামা করানোর জন্য। তো ওখানে গেছিলাম। তো পরে খুব একটা হিজামা করতে চাইলাম না। তারপর তার পেরাপিরিতেই মনে হয় সম্ভবত ১০ টানা করে কাপ লাগাইছিলাম। তো তার শরীর দুর্বল ছিল, শরীর জ্বালা-পোড়া ছিল। তো ওই হিজামা করার পরে ওনার জ্বালা-পোড়া আরও বাড়ছে। তো আসলে বাস্তব কিন্তু তাই হয়। কারণ হিজামাটা একটা সার্জিক্যাল ব্যাপার-স্যাপার। মানে এটা অপারেশনের মতোই জিনিস। এখানে শরীরের মধ্যে এটা নেওয়ার জন্য শরীরের শক্তি দরকার আছে। এজন্য যার শরীর দুর্বল তাকে হিজামা করলে কিন্তু সে আরও দুর্বল হয়ে পড়বে। হাত পা হয়তো জ্বালা-পোড়া আছে, তাকে হিজামা করলে সবচেয়ে বেশি সমস্যা এটা আমার নিজের অভিজ্ঞতা দেখায়। সবচেয়ে বড় সমস্যা হলো এই যার শরীর দুর্বল ওনাদের হিজামা করলে ওনাদের শরীরের মধ্যে জ্বালা-পোড়া সৃষ্টি হয় আরকি। তো এজন্য যাদের শরীর খুব দুর্বল এদেরকে হিজামা করা থেকে বিরত থাকবেন। মানে একদম করা যাবে না তা আমি বলব না। লাগানো যাবে হয়তো ২-৩ টা লাগালেন সর্বোচ্চ এর বেশি না। অনেক সে দুর্বল। যদি খুব দুর্বল থাকে তাহলে না লাগানো ভালো। আর যদি না অতটা দুর্বল না মোটামুটি চলা যায় আরকি। সেক্ষেত্রে হয়তো ২ টা বা ৩ টা ৪ টা লাগালেন। তো সেটা কিন্তু ওনার জন্য হয়ে যাবে আরকি সুন্দরভাবে। তো আচ্ছা তো এইজন্য শরীর দুর্বল থাকলে হিজামা করতে সাবধান থাকবেন আরকি। আচ্ছা আর ৩ নম্বর হলো রক্ত স্বল্পতায়। দেখেন হিজামাতে কিন্তু রক্ত বের হয়। যেহেতু রক্ত বের হয় এখন যার রক্ত আগে থেকেই কম আছে ওনাকে তো আসলে হিজামা করে রক্ত বের করে ফেলা যাবে না আরকি। অনেকে আপনারা ভাবেন যে হিজামা করলে শুধু টক্সিন বের হয়। মানে দূষিত রক্ত বের হয়। তো আসলে এই বিষয়ে আমি আলোচনা করব। এটা পরে আমি আলোচনা করব। যে হিজামা করলে যে রক্ত বের হয়, এটা শরীরের মূল রক্ত থেকে আসে। শরীরের মূল রক্ত হলো আপনার ১০ পাউন্ড বা ৫ লিটার ধরা যেতে পারে। ৫ লিটার পুরা না আরকি। তো যেখান থেকে রক্ত বের হোক ওখান থেকে এই মানে হয়তো আমরা রগের রক্ত বের করি না, মাংসপেশির রক্ত বের করি। যেখান থেকেই বের করি রক্তটা কিন্তু ওইখান থেকেই আসে। মোট রক্ত থেকেই বের হয়। যাই হোক, এ সম্পর্কে আমি একদম পরিপূর্ণ আলোচনা করব। বিশেষ করে আমরা ওই যে কোন রোগে মানে মোট কতগুলো কাপ একটা মানুষকে একটা হিজামায় মোট কতগুলো কাপ লাগানো যাবে এটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা করবো এবং হাতে কলমে আমরা এই যে মানে এটা দেখাবো আমরা। তো ওইখানে আমরা এটা আলোচনা করবো। যাক, তো যদি রক্ত স্বল্পতা কারো থাকে, রক্ত কম থাকে সেই ক্ষেত্রে তাকে কিন্তু হিজামা করতে সাবধান থাকবেন। হয়তো করবেন না, করলে সামান্য, খুবই সামান্য পরিমাণে আরকি। এখন কথা হলো রক্ত কখন কম থাকে বা রক্ত কম আছে কিনা বুঝবো কীভাবে? তো এটা বোঝার আসলে সহজ বুদ্ধি হলো দেখেন কিছু পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে রক্ত স্বল্পতা আমরা দেখাচ্ছি দেখেন। যে এই দেখেন রক্ত স্বল্পতার ক্ষেত্র আমরা দেখাই। যে ১ নম্বরে হলো যদি বিগত ৩ মাসে রক্ত দেওয়া থাকে। যে ব্যক্তি বিগত ৩ মাসের মধ্যে রক্ত দিয়ে রাখছে, তার কিন্তু এমনিতে রক্ত স্বল্পতা আছে বোঝাই যাচ্ছে এখানে। এজন্য রক্ত দেওয়া থাকলে বিগত ৩ মাসের মধ্যে আর হিজামা করবেন না। আচ্ছা, আর ২ নম্বরে যখন মহিলাদের মাসিক চলে, তখনও কিন্তু মোটামুটি মহিলাদের একটা রক্ত স্বল্পতার ব্যাপার-স্যাপার থাকে। এজন্য হিজামা তখন হয়তো করবেন না, করলে অনেক সামান্য পরিমাণে করবেন। আচ্ছা, আর ৩ নম্বরে সার্জারির পর মানে কোনো অপারেশনের পরে যদি কোনো রোগী অপারেশন করা থাকে, সামান্য কিছুদিন হলেও, তো সেক্ষেত্রে কিন্তু তার রক্ত স্বল্পতা থাকবে। এই তো বোঝা যাচ্ছে। এজন্য অপারেশন করার পরে অপারেশন করার মনে করেন ১-২ মাসের মধ্যে হিজামা করবেন না। করলে হয়তো ৩-৪ মাস পরে যখন ওনার দুর্বলতা কেটে গেছে, উনি মানে মোটামুটি স্বাভাবিক হয়ে গেছেন। এরপরে ওনাকে হিজামা করেন, অসুবিধা নেই ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যখন মহিলাদের বাচ্চা গর্ভ অবস্থা থাকে বা বাচ্চা হওয়ার পরে, তো বাচ্চা হওয়ার আগে পরে এই সময়টা কিন্তু একটা রক্ত স্বল্পতার সময়। এই সময়গুলোতে হিজামা করতে নেই। বা একান্ত খুব জরুরি দরকার হলে হয়তো ১-২ টা। এটা আপনারা বুঝবেন আরকি, বুঝে শুনে সেভাবে হিজামা করবেন আরকি। আচ্ছা, এবার হলো শিশুদের। শিশুদের কিন্তু থাকে আপনার, শিশুদের রক্ত স্বল্পতা থাকে অনেকেরই। আর বাচ্চাদের হিজামা করার দরকার পড়েও না। যদি একান্ত দরকার হয় সেক্ষেত্রে অনেক কম পরিমাণে হিজামা করবেন, খুব বেশি না। তো এই আরকি। তো এছাড়াও আরও অনেক বিভিন্নভাবে কোন মানুষের এগুলো কোনটাই সমস্যা নেই। তারপরেও রক্ত স্বল্পতা থাকতে পারে। এটা আপনারা দেখবেন। এটা হলো চোখের নিচে দেখেও ওটা কিছু আন্দাজ করা যায় আরকি। তো মোটামুটি এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ? এই জিনিসটা মাথায় রাখবেন রক্ত স্বল্পতা থাকলে হিজামা হয়তো করা যাবে না বা করলেও খুবই সামান্য পরিমাণে ১-২-৩ কাপ আরকি। আচ্ছা, এরপরে আসেন এটা গেল মানে কোন পরিস্থিতিতে হিজামা করব না। এবার আসছি যে শরীরের কোন জায়গায় হিজামা করা যাবে না। মানে শরীরের কোন জায়গায় হিজামা লাগানো যাবে না এটাও কিন্তু জানানো খুব জরুরি। এ সম্পর্কে একটা ভিডিও ছিল এর আগে হয়তো আপনারা অনেকে দেখছেন। আচ্ছা, ১ নম্বর হলো মাথার পিছনে।
তো মাথার পিছনে কোথায় হিজামা করা যাবে না সেটা আমি একটু সরাসরি রোগীর উপর দেখাই। এই জায়গাটা হলো এই নিষিদ্ধ জায়গাটা, এখানে হিজামা করা নিষিদ্ধ এই জায়গাটা। তার মানে আপনার এই যে মেরুদণ্ডের যে রগটা আছে, যেটাকে আমরা ইংলিশে স্পাইনাল কর্ড বলি, মেরুদণ্ডের হাড়ের যে মগজটা আছে, এটা এখান থেকে গিয়ে এইখান থেকে ভিতরে ঢুকে পড়ছে আর কি। তো এই জায়গাটা হিজামা করা নিষিদ্ধ, হ্যাঁ। এই জায়গাটা হিজামা লাগানো যাবে না। এখন এই জায়গাটা হিজামা লাগানো যাবে না, কারণ এর দ্বারা স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, স্মৃতিশক্তি কমে যায় এই জায়গাটা। এটা না, কিন্তু অনেকে গুলায় ফেলেন, এটাও না, এটা 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট, এটাও 0 পয়েন্ট, কিন্তু এটা এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু নিষিদ্ধ জায়গা, এখানে লাগানো যাবে না। একটা জিনিস আমাকে অনেকে আপনার প্রশ্ন করেন, বিশেষ করে প্রচুর এই প্রশ্নটা পাই, সেটা হলো অনেকে জিজ্ঞেস করেন যে আচ্ছা, যে এখানে যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে এখানে আমার হিজামার পয়েন্টের যে বইগুলো আছে, বইগুলোর মধ্যে কিন্তু এখানে পয়েন্ট দেখানো আছে, তাহলে এখানে পয়েন্ট দেখানো আছে কেন? যদি এটা নিষিদ্ধই হয়, যে দেখানো আছে কেন? এই প্রশ্নটা অনেকে আমাকে করেন, মানে করছেন অনেকেই আর কি। তাদেরকে একটা বলি, দেখেন এই পয়েন্টটা হলো কার জন্য? যারা স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে তার জন্য। মনে করেন যদি কেউ পাগল হয়ে যায়, তার স্মৃতিশক্তি একদম নষ্ট হয়ে গেছে, ওনার জন্য এই পয়েন্ট। তাকে এটা করলে তার স্মৃতিশক্তি ভালো হয়ে যাওয়া, তার পাগলামি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যার ভালো আছে, যে এখনো পাগল হয়নি, তাকে এখানে কিন্তু করা যাবে না, করলে তার মানে স্মৃতিশক্তির সমস্যার সম্ভাবনা বেশি। বিশেষ করে এটা কিন্তু ওর মধ্যে আছে যে একজন উনি মাথায় জামা করতে গিয়ে এইখানে ভুলে উনি এখানে করছিলেন, করার কারণে ওনার এতটা স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছিলো যে সূরা ফাতিহা পড়তে ওনাকে লোকমা দিতে হতো আর কি। তো এই জন্য এখানে হিজামা করা থেকে সাবধানে থাকবেন। আচ্ছা, আর এই ফাঁকে আমরা আপনাদেরকে একটা জিনিস শিখাই দিই। এই যে দেখেন, আসলে অনেক সময় লোম থাকলে যে একটা বোনাস টিপস শিখাই দিই আপনাদেরকে, সেটা হলো এই যেখানে লোম থাকে, হ্যাঁ, এই যে যেখানে লোম থাকে, এই লোমশ জায়গাগুলোতে কাপ বসালে কাপের এই নিচ থেকে লোমের গোড়া দিয়ে হাওয়া যায়, পরে দেখা যায় একটু পরে আস্তে করে কাপটা খুলে পড়ে, এই একটা বিষয় হয়। এই দেখেন এখানে এই জিনিসটা কিন্তু এটা আমি আমার এক রোগীর কাছ থেকে শিখছি, পরে শেখা আর কি। তো এইসব জায়গাগুলোতে কাপ বসানোর পরে এই জেল আছে না, এই জেল 58 গ্রামের জেল, এই জেলগুলো যদি দেওয়া যায়, জেলগুলো দিলে তাহলে আর এই লিকটা করে না। আমি একটু দেখাই আপনাকে, একটু খুলে, যে একটু বের করে দেখাই, যে বের হলো, হ্যাঁ, এই যে জেল, এই যে জেল, এই জেলগুলো আছে না, জেলগুলো আপনি দিয়ে দিবেন গোড়া দিয়ে, আমি দিছি, একবার দিছি, যার কারণে এখানে লিক করতেছে না। তাহলে আর এই কাপের গোড়া থেকে মানে তাহলে আর গোড়া থেকে আর করবে না, হাওয়া ঢুকবে না, এই কাপগুলো খুলেও পড়বে না, একদম ইজিলি সুন্দরভাবে জমা হবে, কোনো অসুবিধা হবে না। আর যত খুশি টাইট দেন, এটা ইচ্ছা মতো টাইট দিয়ে রাখলে পরে সুন্দর মতো রক্ত বের হবে, করতেছে না। আর এখন যে ভাবেন যে জেল কোথায় পাবেন, এই জেলগুলো কোথাও না পেলে আমরা তো আছি, আমাদের একদর.net-এর মধ্যে আছে এটা। দামও বেশি না, খুব সস্তা একটা জিনিস, এত বড় একটা জেল, বর্তমান দাম অনুসারে 90 টাকা বোতল আর কি। আচ্ছা, এবার ২ নম্বরে আসেন। ২ নম্বর হলো হাঁটুর বাটিতে। মানে সরাসরি হাঁটুর বাটিতে হিজামা করা যাবে না। হাঁটুর বাটিতে সরাসরি হিজামা করা যাবে না। সরাসরি যে হাঁটুটা আছে, সরাসরি হাঁটুর উপরে লাগানো যাবে না। হাঁটুর পাশে লাগানো যেতে পারে, যে এইখানে লাগানো যেতে পারে, এখানে লাগানো যেতে পারে। কিন্তু সরাসরি বাটিটার উপরে না। এখানে না লাগিয়ে এই পাশে লাগাবেন, এখানে লাগাবেন, এখানে লাগাবেন, এদিকে লাগাবেন, এভাবে লাগাবেন। এছাড়াও হাঁটুতে কীভাবে হিজামা করবেন তার কিন্তু একটা ভিডিও আমার আছে। ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন আর কি। আচ্ছা, এবার ৩ নম্বরে আসি সরাসরি রগের উপরে। সরাসরি যখন রগ দেখা যায়, ওই রগের উপরে আপনাদের হিজামা করবেন না। আমি একটু আমার হাত দেখাই, এই দেখেন। এই যে দেখেন, যেখানে আপনার এই রগ যে ফুলে, ফুলে আছে, এই ফুলে, ফুলে রগের উপরে আপনার হিজামা করাতে সাবধান থাকবেন। তবে একটা বিষয় আছে, অনেক সময় কাপ বসালে এই জায়গাটা ফুলে ওঠে। যখন ফুলে ওঠে তখন সেক্ষেত্রে রগ থাকে বোঝা যায় না, বা রগের পাশে এই জায়গাটাও ফুলে ওঠে, তখন হালকা, হালকাভাবে আপনার হিজামা করা যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু সরাসরি রগ দেখা যাচ্ছে, ওর উপরে কিন্তু ব্লেড বা নিডেল এগুলো কিন্তু ব্যবহার করবেন না। কারণ এতে রগ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বা রগ কেটে গেলে বা ওখান থেকে রক্ত আসার সম্ভাবনা থাকে। এজন্য সরাসরি রগের উপরে হিজামা করতে সাবধান থাকবেন। আর বিশেষ করে যারা আপনার পেন ব্যবহার করেন, তারা কিন্তু অবশ্যই রগের উপর পেন ব্যবহার করা থেকে খুবই সাবধান থাকবেন। আচ্ছা, এরপর আসেন ৪ নম্বর হলো প্রদাহজনিত জায়গায়। প্রদাহজনিত জায়গায় হিজামা করা যাবে না আরকি। তো এই প্রদাহ কাকে বলে? প্রদাহ কাকে বলে সেটা একটু পরে বলতেছি। মাঝখানে একটু বলে আসি যে এখানে আসলে অনেক কিছু কিন্তু আমরা বললাম। তো এটা আপনাদের অনেকের কষ্ট মনে হইতে পারে যে এত কিছু শিখতে হবে। তো আমার ভিডিও যারা দেখেন তারা অনেকেই আছেন যারা আপনারা ইয়াতে দেখেন, মানে এই ভিডিওটা মূলত বানানো হয় যারা হিজামা থেরাপিস্ট হিসেবে কাজ করবেন তাদের জন্য। কিন্তু যারা আপনারা হয়তোবা মোটামুটি বাসায় নিজেরা পার্সোনাল ইউজের জন্য হিজামা করবেন, তাদের জন্য কিন্তু আসলে এত ঝক্কি ঝামেলা পোহানোর দরকার নেই। তাদের জন্য অন্য ভিডিও আছে। বিশেষ করে আমাদের এই ভিডিওটা
এই ভিডিওর থাম্বনেলটা, এই ভিডিওটার মধ্যে কিন্তু দেখানো আছে পরিপূর্ণ হিজামা করানো দেখানো আছে যারা বাসায় হিজামা করেন তাদের জন্য আরকি। তো ওনারা কিন্তু এত ঝামেলা না পোহায় এভাবে শুধু সেট হিজামার সেট যেগুলো আছে হিজামার সেট, এই সেট নিয়েও কিন্তু আপনারা হিজামা করতে পারেন। আপনি এত কিছু শিখতে হবে না, শুধু যদি একটা ভিডিও ১-২ টা ভিডিও দেখলেই মোটামুটি আপনারা কাজ চালায় ফেলতে পারবেন। তো আমাদের কাছে কিন্তু আপনার হিজামার সব জিনিসপাতিগুলো পাবেন। হিজামার যা দরকার এগুলো আমার নিজস্ব ওয়েবসাইট যে একদম.net, এখান থেকেও আপনারা অর্ডার করতে পারবেন। একদমে বিক্রি হয় এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আমরা। হিজামার মোটামুটি যা কিছু লাগে সব কিছু আমাদের কাছে পাওয়া যায় প্রচুর পরিমাণে। আচ্ছা, এবার আসি আমাদের সে মূল কথায় যে প্রদাহ কাকে বলে? তো প্রদাহ হলো ৪ টা জিনিসের সমন্বয়কে বলা হয় প্রদাহ। যেখানে ৪ টা জিনিস পাওয়া যাবে সেটাকে বলা হয় হলো প্রদাহ। সেটা কি? সেটা হলো যে ১ নাম্বার ফুলে যাওয়া। যদি কোনো জায়গাটা ফুলে যায় তো এটাকে ফুলে যায়, শুধু ফুললে কিন্তু হবে না। শুধু ফুলবেও, আবার লালও হবে, প্লাস গরম হবে, ৪ নাম্বার ব্যথা থাকবে। এই ৪ টা জিনিস যেখানে একসাথে পাওয়া যাবে এই এটাকে বলা হয় প্রদাহ। এই জায়গায় হিজামা করা থেকে সাবধান থাকবেন। এর একটা সুন্দর উদাহরণ দিই। মনে করুন অনেক সময় আমাদের ফোড়া হয় না? দেখবেন ফোড়া কিন্তু ফুলে যায়, লাল হয়, গরম হয় এবং ব্যথা থাকে। তো অনেকে মনে করে যে ফোড়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, ফোড়ার উপর কাপ বসায় একদম সব কিছু বের করে ফেলবো। এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত। এটা করতে গেলে কি হবে? এটা করতে গেলে আপনার ওর ভিতরের মানে ফোড়াটা আরও বড় হবে আরকি। এজন্য যেখানে প্রদাহ দেখবেন মানে এই ৪ টা জিনিস একসাথে পাওয়া গেছে, এই জায়গায় হিজামা করাতে সাবধান থাকবেন। মানে শুধু ফুলে গেলে হিজামা করতে অসুবিধা নাই ভাই, শুধু লাল হলে হিজামা করতে অসুবিধা নেই, শুধু গরম হলে হিজামা করতে অসুবিধা নেই। এই ৪ টা জিনিস একসাথে থাকলেই হিজামা করা যাবে না। এটা মাথায় রাখবেন। এবার আসেন আমরা কয়েকটা জিনিস বলি। সেটা হলো যেখানে হিজামা করাটা নিষেধ না, তবে একটু সাবধান থাকবেন। আচ্ছা, সেটা হলো ১ নাম্বার হলো হাত পায়ের তালুতে। এর আগে যখন ভিডিও বানাইছিলাম তখন আমি বলছিলাম যে হাত পায়ের তালুতে হিজামা করা নিষেধ। আসলে হিজামা করা নিষেধ না, কিন্তু একটু হলো যে হাত পায়ের তালুতে, হাতে বা পায়ের তালুতে আমি একটু দেখাই, হাত বা পায়ের তালুতে যেগুলো আছে এগুলোতে সরাসরি করা যায় না। আপনার সরাসরি ব্লেড ইউজ করে খুব একটা ভালো করা যায়। বিশেষ করে পায়ের তালুতে ব্লেড ইউজ করে কিছুই করা যায় না। তো এই ক্ষেত্রে আরকি আপনার পেন ব্যবহার করতে হয় আরকি। পেন ব্যবহার করলে মোটামুটি সুন্দরভাবে হিজামাটা হয়। কিন্তু ব্লেড দিয়ে পায়ের তালুতে হিজামা হয় না। একটু মানে হয়, কয়েকদিন ২-১ দিন একটু হাঁটতে কষ্ট হয়। বিশেষ করে পায়ের তালুতে হিজামা করলে হাঁটতে একটু কষ্ট হয়। তো এইজন্য ওই পায়ের তালুতে হিজামা তো করতে পারেন, কিন্তু একটু সাবধান থাকবেন যে একটু রোগীকে বলে নেবেন যে আপনার এখানে হাঁটতে কিন্তু একদম কষ্ট হতে পারে। এটা একটু রোগীকে বলে নেবেন আরকি। আচ্ছা, আর আপনারা যারা পেন ব্যবহার করবেন, যারা হিজামা পেন ব্যবহার করবেন, তারা হাড্ডির উপরে হিজামা করতে সাবধান থাকবেন। আচ্ছা, আমি দেখাই এই যে পেনটা, এই পেনটা সেটা কিন্তু পেন করলে কিন্তু বেশ ভালোই ডিপ হয়। গতবার আমরা খাতা কলমে দেখাইছিলাম যে অনেকটাই ডিপ হয় এটা। তো সেক্ষেত্রে সরাসরি হাড্ডির উপরে করতে সাবধান থাকবেন। কী জন্য? এই জায়গাটা দেখাই, এই জায়গাটা এখানে একটু পরে কিন্তু হাড্ডি বা হাড্ডির নরম একটা অংশ, যে নরম একটা অংশ আছে, এই নরম অংশ কিন্তু তৈরি হয় না। এই যে এর নিচে যে নরম অংশগুলো থাকে না, এগুলো কিন্তু আর তৈরি হয় না। গোশত তৈরি হয়। হাঁটুর উপরে, বাটির উপরে যে নরম অংশগুলো আছে এগুলো কিন্তু তৈরি হয় না। তো এইজন্য একবার কিন্তু এগুলো সমস্যা হয়ে গেলে পরে কিন্তু মুশকিল হয়। তো এইজন্য পেন ব্যবহার করলে যেখানে হাড্ডির কাছাকাছি আছে ওই জায়গাগুলোতে পেন ব্যবহার করবেন না, বা করলে খুব সাবধান থাকবেন। এটা আমি পরামর্শ দিই যারা আপনারা পেন ব্যবহার করেন, এটা যে মাংসল জায়গা, যেখানে মাংস আছে এমন জায়গাগুলোতে পেন ব্যবহার করবেন, যেন ডিপ হয়ে গেলে কোনো অসুবিধা নেই। তো এই আরকি। আর যারা মাথায় জামা করেন, মাথায় জামা করার সময় অবশ্যই চেষ্টা করবেন ব্লেড ব্যবহার করার জন্য। পেন পারতপক্ষে না ব্যবহার করলেই ভালো। করা যায় না তা না। কিন্তু ওই যে বিষয়ে খেয়াল করবেন যেন এটা যেন ভালোভাবে ফুলে ওঠে। সরাসরি যেন মানে একদম হাড্ডিতে না লেগে পড়ে। এই জিনিসটা খেয়াল করবেন। ভয়ের কিছু নাই। কিন্তু তারপরেও মানে পারতপক্ষে কিন্তু পেনের চেয়ে ব্লেডটা ভালো আরকি। তো মোটামুটি আজকের ভিডিও এ পর্যন্তই। আ আর আপনাদের হিজামার যে কোনো জিনিস দরকার হয়, হিজামার কোনো পণ্য দরকার হয় বা হিজামা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হলো ঢাকা এয়ারপোর্ট, আশিয়ান সিটি। আমাদের ঠিকানা হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে আশিয়ান সিটি ২ নম্বর গেট। এটা আমাদের ঠিকানা। আর আমাদের যেকোনো পণ্য আমাদের একদর.net এ পাওয়া যাবে। সকল দামও এখানে দেওয়া আছে। সবকিছু এক দরে বিক্রি হয় আরকি। ভালো পণ্য এক দরে বিক্রি করার চেষ্টা করি আমরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।